নমস্কার। এখন যে গল্পটি পড়ে শোনাবো সেটি সুবোধ ঘোষের লেখা রূপনগর। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন ফুলের রানী, আর যারা প্রতিযোগিতা করেছিলেন তাদের মধ্যে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ পুরস্কার পেলেন যথাক্রমে উৎসবের সাজে সাঁওতাল মেয়ে, কাকে গাগরি রাজস্থানী বধূ আর ঐতিহাসিক মুঘল হারেমের এক সুন্দরী। চমৎকার সাজ, একেবারে নিখুঁত সাজ। ছদ্মবেশের এইসব রূপের কাছে একেবারে খাঁটি ও অকৃত্রিম রূপও হার মেনেছে। রঙিন রেশমি কাপড়, জরির ঝালর, ফুলের স্তবক আর তীব্র বিজলি বাতির মালা দিয়ে সাজানো ওই মঞ্চের উপর যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো ফ্যান্সি ড্রেসের আসর। ছদ্মসাজে বিচিত্র রূপিণী হয়ে যারা এখন ওই আসরে দাঁড়িয়ে আছেন তারা কোনো বিচিত্র সংসারের মানবিকা নন। তারা রায়গড় নামে এই ছোট জনপদের যত অফিসারের গৃহিণী আর গৃহীতা। কিন্তু কার সাথ দিয়ে আছে 10 মিনিট ধরে তাকিয়ে থেকেও বলে দিতে পারে কে মিসেস কাপুর, কে শ্রীমতী মনিকা দাশগুপ্ত, কে মিস নিয়োগী, আর কেই বা গীতা, চন্দ্রা ও জাহানারা। যারা এই প্রতিযোগিতার বিচার করে নম্বর দিলেন তারাও কি কাউকে চিনতে পেরেছেন? না, মিস্টার কাপুরও চিনতে পারেননি যে তারই গৃহিণী, যার বয়স 50-এর কাছাকাছি, তিনি এখন ওই মঞ্চে ঐতিহাসিক মোগল হারেমের এক তরুণী সুন্দরী হয়ে দাঁড়িয়ে আছেন। বুড়ো মানুষ খোলসা সাহেবও চিনতে পারলেন না যে তারই নাতনি গীতা, যার বয়স 16 বছর পার হয়নি, সে এখন এই বিচিত্র সাজের আসরে থুরথুরি এক সন্ন্যাসী বুড়ি হয়ে দাঁড়িয়ে আছে আর মালা জপছে। খোরসা সাহেব চোখ টান টান করে বলে উঠলেন, বুঝেছি, নিশ্চয় চন্দ্রা কি দাদি এই সন্ন্যাসী সেজেছেন। 3 বছর আগে এই রায়গড়ের এখানে মানুষের কোনো বসতি ছিল না। ছিল শুধু জোয়ার, ভুট্টা আর অরহের ক্ষেত আর খেজুরের জঙ্গল, কৃষির যন্ত্রপাতি তৈরির একটি কারখানা আর ট্রাক্টর ট্রেনিংয়ের একটি কেন্দ্র স্থাপন করে সরকার এখানে 1.5 কোটি টাকা খরচ করে ফেলেছেন বলেই পুরনো গেও রায়গড় এখন একটি আধুনিক জনপদে পরিণত হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার খোরসা সাহেব ডাক বিভাগের সঙ্গে চিঠি লেখালেখি করছেন। পোস্ট অফিসের নাম রায়গড় না রেখে রূপনগর করা হোক। অফিসারদের সকলেরই ইচ্ছে এই ছোট্ট কারখানা শহরটির নাম রূপনগর হোক। আগ্রা রোড ধরে সেকেলে ইতিহাসের সুন্দর বিলাসপুর সে মান্ডু যাবার পথে এই নতুন কারখানা শহরটিকে দেখতে পাওয়া যায়। রুক্ষ বিন্দুগিরির মাথার উপর যখন কালো মেঘ আকাশ জুড়ে ঘনিয়ে ওঠে, সন্ধ্যার আঁধার আরো নিবিড় হয় আর বৃষ্টির ধারা ঝরে পড়তে থাকে, তখন এই শহরের শত শত বিজলি বাতির আলো যেন ধারা স্নানের আনন্দে গলে গিয়ে হাসতে থাকি। তখন সত্যিই যে শহরটিকে একটি অবাস্তব জগতের রূপনগর বলে মনে হয়। তবু নিতান্ত বাস্তব ধুলোমাটি আর পাহাড়ের শহর। কারখানার ফার্নেস ধকধক করে তাপের জ্বালায় জ্বলে, লোহা গলে, যন্ত্রের অস্ত্রে লোহার চাপ কেটে কেটে টুকরো টুকরো হয়ে যায়। কঠিন লোহার আর্তনাদও বড় অদ্ভুত হয়ে বাজে। তার উপর আছে ওদিকে ট্রাক্টরের কঠোর স্বরের হর্ষনাদ। এরই মধ্যে দেখা যায় অফিসারদের বাংলোর ফটকে রঙিন বুগেনভেলিয়া দুলছে, আর একটু দূরে খেজুর বনের নিরালাতে ট্রানজিস্টর রেডিওতে গজল গান উচ্চারিত হয়ে ঝর্ণার জলের শব্দের সঙ্গে ছুটাছুটি করছে। বোধহয় গীতা আর ওর 2 ভাই এই রেডিও বাজিয়ে ওখানে ছোটাছুটি করছে। অফিসারদের কাজের জীবনের ফাঁকে ফাঁকে
যে অবসর থাকে সে অবসর বেশ ভালো করে সার্থক করে নেবার একটা ব্যবস্থা তারা নিজেরাই করে নিয়েছে। মান্ডু বেড়াতে যাওয়া, খেজুর বনে পিকনিক, আর বছরে 3বার এই ফ্যান্সি ড্রেসের আসর। পুরনো মান্ডু আজ একেবারে নীরব হয়ে তার যত মহল চবুতরা আর টলমলে জলের বৌলি নিয়ে নিরালার সমাধির মতো পড়ে আছে। তবু দেখতে কত সুন্দর। পাথরের হিন্দল মহল সত্যই যেন দুলছে বলে মনে হয়। চম্পা বৌলির জল মাথায় ছিটিয়ে গীতা কলকল করে হেসে ওঠে। সত্যি যে এই জলে চাঁপা ফুলের গন্ধ। সত্যি কি মান্ডুর সেই সুন্দরী নারী, রাজবাহাদুরের প্রেমের নায়িকা, সেই রাজপুতানী রূপমতির খোঁপার চাপার গন্ধ এই জলে আজও মিশে আছে? এই বৌলির জলে ডুবে আত্মহত্যা করেছিলেন রূপমতি। আর ওই তো রূপমতির চবুতরা একা দাঁড়িয়ে দেখা যায়। রূপমতি যেমন দেখতেন, নিজের সবুজ সমতলের বুকের উপর দিয়ে নর্মদার প্রবাহ রূপোর অজগরের মতো এঁকে বেঁকে গড়িয়ে গিয়েছে। রূপমতির এই গল্পটি বড়ই চমৎকার, বেশ মিষ্টি করুণ গল্প। রূপমতি নামটিও বেশ। অফিসারেরা তাই বোধ হয় গেঁয়ো রায়গড়ের এই কারখানা শহরটিকেও রূপনগর নাম দিয়ে একটু শখের ঐতিহাসিকতা করতে চাইছে। কে জানে, জলে ডুবে মরণ বরণ করা রাজপুতানী সুন্দরী সেই রূপমতি আর রাতের বৃষ্টির জলে ভেজা এই রায়গড়ের মধ্যে রূপের কি মিল থাকতে পারে? ফ্যান্সি ড্রেসের প্রতিযোগিতায় এই নতুন রায়গড়ের জীবনে, তার মানে রূপনগরের জীবনে একটি বিপুল খুশির উৎসব। এই উৎসবের হর্ষ সবচেয়ে বেশি মত্ত হয়ে ওঠে তখন, যখন মিসেস খোলসা একে একে নামগুলি ঘোষণা করতে থাকেন, অর্থাৎ ছদ্মবেশিনীদের পরিচয় প্রকাশ করে দেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ফুলের রানী। মিসেস খোলসা আসরের একপাশে দাঁড়িয়ে নাম ঘোষণা করে দিলেন, চন্দ্রা নিয়োগী, ফুলের রানী, ফার্স্ট। হাততালি বাজে, ছোট ছোট ছেলেমেয়েরা হই হই করে লাফিয়ে ওঠে। কাপুর সাহেব ঘাড় দুলিয়ে হাসতে থাকেন। ডাক্তার দাশগুপ্ত চেঁচিয়ে ওঠেন, ওয়ান্ডারফুল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের নামও ঘোষণা করা হয়ে যায়। সবই যেন এক একটি বিস্ময়ের ঘোষণা। সভার মানুষের সকলকে খুশি হয়ে বলতে থাকেন, চমৎকার, চমৎকার। কিন্তু কোনো সন্দেহ নেই, সবচেয়ে চমৎকার হলো ওই ফুলের রানী। এবং সত্যি একটি অভাবিক বিস্ময়, এই রূপনগরের অফিসারদের ঘরে ঘরে এত সুন্দরী মেয়ে থাকতে চন্দ্রা নিয়োগী ফুলের রানী সাজতে সাহস করেছে, আর সেই সাহসের জয়ও হয়েছে। এই ফুলের রানী রূপের কাছে মোগল হারেমের সুন্দরী রূপও সেকেন্ড হয়ে গিয়েছে। অথচ চন্দ্রা নিয়োগী দেখতে একটুও সুন্দর নয়। স্টোরবাবু বলাই নিয়োগীর মেয়ে চন্দ্রা দেখতে বেশ কালো, কপালটাও বেশ চাপা, আর নাকের গড়নও বেশ মোটা। মিসেস খোলসা চন্দ্রাকে বেশি ভালোবাসেন বলেই একটা কথা বলেন, চন্দ্রার হাসিটা কিন্তু খুব সুন্দর। এ কথার সরল অর্থ এই যে চন্দ্রা মোটেই সুন্দর নয়। এই সত্য চন্দ্রাও যে বুঝতে পারে না তা নয়, কিন্তু সেজন্য চন্দ্রার জীবনে যেন কোনো দুর্ভাবনা নেই। অথচ আর সকলেই ভাবছেন, ভাবছেন চন্দ্রার বাবা আর মা, ভাবছেন চন্দ্রার মামার বাড়ির মানুষগুলি, এমনকি এই রূপনগরের মিসেস খোলসাও ভাবেন চন্দ্রাকে পছন্দ করে বিয়ে করবে। এমন কোনো ভালো পাত্র কি সত্যই পাওয়া যাবে? কলকাতায় মামার বাড়িতে থেকে লেখাপড়া শেখবার সুযোগ পেয়েও সে সুযোগ ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে চন্দ্রা। আর এ পরীক্ষাটাও দিল না।
তাছাড়া কলকাতায় থাকলে চন্দ্রার জন্যে পাত্রের খোঁজ নেওয়া, পাত্রপক্ষকে মেয়ে দেখানো সবই আগের মতো চলতে পারত। কিন্তু চন্দ্রা মেয়েটা নিজেই যেন হঠাৎ অশান্ত হয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে বড় মামার কথা অগ্রাহ্য করে এই রূপনগরে চলে এলো। চন্দ্রার মার কাছে বড় মামি চিঠি লিখেছিলেন। চন্দ্রা কেন যে এভাবে ছটফটিয়ে পালিয়ে গেল বুঝতে পারলাম না। সত্যি বড় মামির মনে হয়েছিল মেয়েটা যেন কলকাতার জীবনের মধ্যে একটা দুঃসহ শাস্তি কিংবা ভয় দেখতে পেয়ে ওভাবে ব্যস্ত হয়ে হঠাৎ একদিন রূপনগরে চলে গেল। মানুষ এভাবে কোথাও চলে যায় না, পালিয়ে যায়। প্রায় ২ বছর হয়েছে রূপনগরে আছে চন্দ্রা। এখানে এসে বিন্ধ্যগিরির মাথার উপরে মেঘের ঘোঁটা দেখে কলকাতার আকাশের কোনো মেঘের কথা এ মেয়ের মনে পড়ে কিনা সন্দেহ। চন্দ্রার বাবা আর মা দেখে একটু আশ্চর্য হয়েছেন। কলকাতায় যাবার জন্যে চন্দ্রার মনে কোনো আগ্রহ নেই। তারা আশ্চর্য হয়েছেন ঠিকই, কিন্তু বুঝতেও পেরেছেন কেন এই রূপনগরের আলো ছায়ার সঙ্গে মনে প্রাণে মিশে গিয়েছে চন্দ্রা। প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে বুঝে নিতে আর কোনো অসুবিধে ছিল না। কেন চন্দ্রার মনে কলকাতাতে ফিরে যাবার কোনো চার নেই। আজ শুধু চন্দ্রার বাবা আর মা নন, মিসেস খোলসাও জানেন, এমনকি ওই গীতাও জানে। তাছাড়া ডাক্তার দাশগুপ্ত আর কাপুর সাহেবও জানেন চন্দ্রা কেন কলকাতায় ফিরে যেতে চায় না। এখানে আসবার ঠিক ১ মাস পরে কলকাতায় ফিরে যাবার জন্যে তৈরি হয়েছিল চন্দ্রা। রওনা হবার দিন ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গেল না চন্দ্রা। মিসেস খোলসা জানে ওই ছোকরা বাঙালি ইঞ্জিনিয়ার অরুণ মজুমদার এখানে সার্ভিস নিয়ে যেদিন এলো ঠিক সেই দিনই চন্দ্রা বলেছিল, আমার বোধহয় এখন কলকাতায় যাওয়া হবে না। গীতা খোসলা কতবার রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে থমকে দাঁড়িয়েছে, নিয়োগীবাবুর বাংলোর দিকে তাকিয়েছে আর মুখ টিপে টিপে হেসে মুখ ঘুরিয়ে নিয়েছে। দেখতে পেয়েছে গীতা অরুণ মজুমদার ওদিক থেকে আসছেন, আর চন্দ্রাদি বাড়ির বারান্দায় রেলিং এর কাছে দাঁড়িয়ে হাসছেন। অরুণ মজুমদার বলে, কেমন আছে? চন্দ্রা হাসে, ভালো। অরুণ মজুমদার, কি করছেন? চন্দ্রা আবার হাসে, কিছু না। অরুণ মজুমদারও হেসে ফেলেন, ভালো। চলে যান অরুণ মজুমদার। গীতা খোসলা ছুটে এসে চন্দ্রার কাছে দাঁড়িয়ে হাসতে থাকে। আমি বাংলা বুঝি চন্দ্রাদি। বুঝতে কি আর সত্যিই কিছু বাকি আছে? চন্দ্রা নিয়োগীর মুখের হাসিটি খুবই সুন্দর। মিসেস খোলসার কথাটা বোধহয় খুবই বিশ্বাস করে চন্দ্রা। তা না হলে রোজই সকাল বিকেল ও সন্ধ্যায় এমন একটি সুস্মিত অভ্যর্থনার মূর্তি হয়ে আর বারান্দার রেলিংয়ের কাছে দাঁড়িয়ে অরুণ মজুমদারের যাওয়া আসার পথের উপর চোখ রাখবে কেন চন্দ্রা? নিশ্চয় আশা করে চন্দ্রা এই অভ্যর্থনায় একদিন সফল হবে। সত্যি একদিন থমকে দাঁড়াবেন অরুণ মজুমদার, আর ওই দুটি কথার সঙ্গে অন্য কোনো কথাও বলে ফেলবেন। মিসেস খোলসার কাছে দুঃখ করে অনেক কথা বলেছেন চন্দ্রার মা। হলে তো ভালোই হতো, আমার মেয়ে শুধু দেখতে কালো, তাছাড়া আর তো কোনো খুঁত নেই। অরুণ মজুমদার আমার মেয়েকে বিয়ে করলে নিশ্চয়ই সুখী হতেন। মিসেস খোসলা বলেন, নিশ্চয়, আমি একথা ১০০ বার বলবো, কিন্তু কথা হলো একজনের আশাতে তো কিছু হবে না। মজুমদারও যদি আশা করতো যে। ডাক্তার দাশগুপ্ত একদিন কাপুর সাহেবকে বলেছেন, আমি মজুমদারের কাকাকে চিঠি লিখেছিলাম। কাকা জবাব দিয়েছেন,
হ্যাঁ, মেয়ে যদি সুন্দর হয় তবে বিয়ের কথা তুলতে পারি, কিন্তু আমাদের তন্দ্রা তো। মিস্টার কাপুর বলেন, আমিও একদিন মজুমদারকে একটু বাজিয়ে দেখতে চেষ্টা করেছি। মনে হলো চন্দ্রার জন্য মজুমদারের মনে কোনো ইচ্ছে টিচ্ছে নেই। সেজন্য মজুমদারকে দোষ দেওয়া যায় না। এখানে এসে অন্তত 10 বার মান্ডু বেড়াতে গিয়েছেন অরুণ মজুমদার। রূপমতির প্রেমের গল্প শুনেছেন। রূপমতির খোপার ফুলের গন্ধ আজও চম্পা বৌলির জলে ভাসছে। সেই ইতিহাসে দেশে এসে চন্দ্রা নেওগির মতো মেয়ের মুখে রূপ দেখতে পাওয়া কঠিন বই কি, অসম্ভবও বলা যায়। তাই অরুণ মজুমদারকেও বিস্মিত হতে হয়েছে। মিসেস খোলসা যখন নাম ঘোষণা করলেন চন্দ্রা নিয়োগী ফুলের রানী ফার্স্ট, সত্যি কথা ফ্যান্সি ড্রেসের আসরে এই ফুলের রানীর দিকে তাকিয়ে অরুণ মজুমদারের মনে রাজপুতানী সুন্দরী রূপমতির কথাই বারবার মনে পড়েছে। মস্ত বড় একটা পদ্মস্তবকের গায়ে চিবুক ছুঁয়ে বসে আছে ফুলের রানী। অসম্ভব নয়, রাজপুতানী রূপমতিও হ্রদের জলে স্নান করতে নেমে ঠিক এভাবে ফোঁটা পদ্মের গায়ে গাল ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতো। কি অদ্ভুত হাসি, আর চোখের পাতার মধ্যে কি নিবিড় স্বপ্নালুতার আবেশ। অরুণ মজুমদার নিজেও ফুলের রানীকে 10-এর মধ্যে 10 নম্বর দিয়েছেন, কিন্তু এতক্ষণে জানতে পারা গেল এ এক নিদারুণ ছলনা। স্টোরবাবু বলাই নিয়োগীর মেয়ে চন্দ্রা নিয়োগী হলেন এই ফুলের রানী। এই 2 বছরের মধ্যে এই প্রথম নয়, আরো কয়েকবার ঠিক এইভাবে চন্দ্রা নিয়োগীর নিখুঁত ছদ্মবেশের আর রূপ ছলনার কীর্তি দেখতে পেয়েছিলেন অরুণ মজুমদার। বিস্মিত হয়েছেন, প্রশংসা করেছেন অরুণ মজুমদারও। সেবার তপবনের শকুন্তলা হয়ে ফার্স্ট প্রাইজ নিয়েছিল যে, সে এই চন্দ্রা নিয়োগী। আর একবার অজন্তার পুরনারী হয়ে এই চন্দ্রা নিয়োগী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। চন্দ্রা যেন রূপসী জগতেই পছন্দ করে। আর কি আশ্চর্য, দেখতে একটুও ভালো নয় এমন একটা মেয়ে নিজেকে কি নিখুঁত রূপসী না করে তুলতে পারে। কিন্তু ওতে কি আসে যায়, অরুণ মজুমদার খুশি হয়ে যাকে বেশি নম্বর দেন সে তো একটা মিথ্যার সুন্দর সাজ। অরুণ মজুমদার তার কারখানা, তার অফিস যাবার পথে রোজ যাকে দেখতে পান সে মেয়ে হলো স্টোর বাবুর মেয়ে চন্দ্রা। বেশ কালো, কপালটা বেশ চাপা, আর নাকটাও বেশ একটু মোটা। বুঝতে কি আর কোনো অসুবিধে আছে? ওরকমের নকল রূপসীপনা করে কার চোখে রং ধরিয়ে দিতে চাইছেন চন্দ্রা? সত্যি কথা, অরুণ মজুমদার মনে মনে বেশ একটু বিরক্ত হয়েছেন। কারণ চন্দ্রা নিয়োগীর চোখের ভাষাটা তিনি বুঝতে পেরেছেন। বুঝবার যেটুকু বাকি ছিল সেটা ডাক্তার দাশগুপ্ত আর মিস্টার খোসলার ভালো মানুষই কথাবার্তার রকম সকম দেখেই বুঝে নিতে পারা গিয়েছে। গীতার শাসনের হুমকি দেখে চন্দ্রা নিয়োগী সাবধান হয় না, কিন্তু 1 বছরের মধ্যে দেখা গেল অরুণ মজুমদার খুব সাবধান হয়ে গিয়েছেন। দাঁড়িয়ে আছে চন্দ্রা নিয়োগী, অরুণ মজুমদার পথ হেঁটে চলে যান, কিন্তু আর ভদ্রতা করে কোনো কথা বলতে ইচ্ছে করে না। এমনকি চন্দ্রার দিকে তাকাতেও কুণ্ঠাবোধ করেন অরুণ মজুমদার। বোধহয় বুঝিয়ে দিতে চান অরুণ মজুমদার যা কখনো হবে না সেটা সম্ভব নয়। সেটার জন্যে মিথ্যে একটা গল্প সৃষ্টি করে লাভ নেই। অরুণ মজুমদার রূপনগরে এসে একটু স্বস্তিতে থাকতে চান। কাপুর সাহেব একদিন অরুণ মজুমদারের সঙ্গে কোথায় কোথায় বেশ একটু স্পষ্ট করে বলেই ফেললেন, না, আমাদের নিয়োগী বাবুর মেয়ে চন্দ্রা সত্যি খুব ভালো মেয়ে। অরুণ মজুমদার হাসেন, হ্যাঁ নিশ্চয়, কাপুর সাহেব বলেন।
আপনি তো ব্যাচেলার মানুষ। অরুণ মজুমদার: হ্যাঁ কাপুর সাহেব। তবে বলুন। হাসতে চেষ্টা করেন অরুণ মজুমদার, কিন্তু হাসতে পারেন না। বরং একটা ক্ষুব্ধ আপত্তিস্বর বেশ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। ফ্যান্সি ড্রেস তো একটা আনরিয়ালিটি। তাকে হাততালি দিয়ে খুশি করা যায়, ভালো নম্বর দেওয়া যায়, কিন্তু অরুণ মজুমদার যদি চোখ তুলে তাকাতেন, তবে দেখতে পেতেন যে স্টোরবাবু বলাই নিয়োগের বাড়ির বারান্দার কাছে শুধু একা বুগেনভিলিয়া দুলছে। তার কাছে চন্দ্রা নিয়োগীর ছায়াটাও নেই। তাকান না, তাই বুঝতে পারেন না। চন্দ্রা নিয়োগী ওখানে আর দাঁড়িয়ে থাকে না। পুরো 6টি মাস পার হয়ে গিয়েছে। চন্দ্রাকে এ বাড়ির বারান্দায় কোনো সকালে বিকালে বা সন্ধ্যায় পায়চারি করতে গীতাও দেখেনি। গীতার সন্দেহ হয়েছে কি যেন ব্যাপার ঘটে গিয়েছে। চোখেও দেখতে পেয়েছে গীতা। চন্দ্রাদি যেন একেবারে শান্ত হয়ে গিয়েছে। চন্দ্রাদির মুখে সেই হাসিটাই আছে, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকমের উদাস হয়ে কোন দিকে যেন তাকিয়ে থাকে। মাঝে মাঝে বেশ চিকচিকও করে। অরুণ মজুমদার কিন্তু এ পথে হাঁটতে গিয়ে বেশ একটু সাবধান হয়ে চলেন। নিয়োগীবাবুর বাড়ির এই বারান্দা কিংবা জানালার দিকে ভুলেও তাকান না। ওখানে সত্যিই কেউ নেই, কিন্তু অরুণ মজুমদার মনে করেন সত্যিই কেউ একজন বড় বড় দুটো অপলক চোখ তুলে অরুণ মজুমদারকে যেন একটা পিপাসা দিয়ে গ্রাস করবার জন্যে ওখানে দাঁড়িয়ে আছে। একদিন গীতা খোসলার সঙ্গে পথে দেখা হয়ে গেল, তাই তাকাতে হলো। এই গীতা মেয়েটা চোখে সব সময় যেন একটা ধূর্ততার মতলব ভাসছে। গীতায় হঠাৎ বলে উঠল, ওদিকে একবার তাকিয়ে দেখুন অরুণদা, কি চমৎকার বুগেনভিলিয়া ফুটেছে। তাকিয়ে দেখলেন অরুণ মজুমদার। হ্যাঁ, সত্যিই ফুলের ভারে বেগুনি বুগেনভিলিয়ার ডাল নুয়ে নুয়ে দুলছে। কথাটা বলেই চলে গিয়েছে গীতা। কিন্তু অরুণ মজুমদার তবু 1 মিনিট থমকে দাঁড়িয়ে রইলেন আর দেখলেন শুধু বুগেনভিলিয়া, আর কেউ সেখানে নেই। চমকে উঠেননি, কিন্তু একটু আশ্চর্য হলেন অরুণ মজুমদার। নিয়োগীবাবুর বারান্দাটা যে সত্যি শূন্য হয়ে গিয়েছে। তারপর রোজই একবার না একবার তাকিয়ে দেখতেই হয় কেউ ওখানে আছে কিনা। শুধু একা বুগেনভিলিয়া, কিংবা তার সঙ্গে একটা মেয়ের মূর্তি। না, পুরো 1টি মাস পার হতে চলছে, তবু আর কোনো মুহূর্তে ওই বারান্দায় কিংবা জানালায় অথবা ফটকের কাছে চন্দ্রা নিয়োগীকে দেখতে পেলেন না অরুণ মজুমদার। একদিন মান্ডুর পুরনো রাজপ্রাসাদ জাহাজমহলে এসে অফিসারদের দল আর তাদের স্ত্রী পুত্র কন্যাদের দল একটা চায়ের মজলিস করে আর হৈ হৈ করে চলে গেল। কিন্তু কি আশ্চর্য, চন্দ্রা নিয়োগী আসেনি। আরো অদ্ভুত কাণ্ড, এবারে ফ্যান্সি ড্রেসের প্রতিযোগিতায় ফার্স্ট হলেন এক কাশ্মীরি মেয়ে মাঝি, অর্থাৎ অহল্যা নিগম, সার্ভেয়ার বিজয় নিগমের স্ত্রী। ছদ্মরূপে প্রতিযোগীদের নাম ঘোষণা করলেন মিসেস খোসলা। তাই বুঝতে পারা গেল চন্দ্রা নিয়োগী নেই। এই প্রথম চন্দ্রা নিয়োগী এই ছদ্মরূপের আসর থেকে দূরে সরে গিয়ে কোথায় যেন নিজেকে একেবারে একলা করে রেখেছে। রূপমতির গল্পটা বেঁচেই আছে, নতুন রূপনগরও আছে, সবই আছে। বিন্দুগিরির মাথায় কালো মেঘ আর দূরের আঁকাবাঁকা প্রবাহের সাদা রেখাটি সবই ঠিক আছে, কিন্তু অরুণ মজুমদারের মনে তবু একটা অস্বস্তি। চন্দ্রা নিয়োগীর মতো মেয়ে এত অন্যরকম হয়ে যায় কেমন করে। দেখতে পেয়েছে গীতা খোসলা,
আর আড়ালে মুখ টিপে হেসেছে। অরুণ মজুমদার আজকাল এই পথ দিয়ে যাবার সময় বড়ই আস্তে আস্তে হাঁটেন। বারবার নিয়োগীবাবুর বাড়ির বারান্দার দিকে তাকান, আর তাকাতে গিয়ে যেন অনেক দিনের চেনা একজনের মুখ দেখবার একটা আশা ভদ্রলোকের চোখে ছটফট করে। ব্যর্থ আশা। কোনোদিনও চন্দ্রা নিয়োগীকে দেখতে পান না অরুণ মজুমদার। কম দিন তো নয়, 9টা মাস পার হয়ে গিয়েছে। রূপনগরের প্রায় সবারই সঙ্গে কতবার দেখা হয়েছে, কিন্তু ওই একজন, শুধু এক চন্দ্রা নিয়োগী নামে একটা মেয়েকে দেখতে পেলেন না অরুণ মজুমদার। রূপমতী নয়, ঠিক তার উল্টো। নিয়োগীবাবুর 25 বছর বয়সের এই কালো মেয়ে এইবার যেন জীবন দিয়ে রূপমতির গল্পের মতো একটা গল্প হয়ে উঠতে চাইছে। রূপমতি জলে ডুবে আত্মহত্যা করেছিল, আর চন্দ্রা নিয়োগী নামে এই মেয়ে যেন আড়ালে লুকিয়ে থেকে মিথ্যে হয়ে যেতে চাইছে। অরুণ মজুমদার এই পথে যাবার সময় বারবার তাকিয়ে দেখেন, সত্যি কি চন্দ্রা আজও ওখানে নেই? একদিন, সেদিন কোথা থেকে একটা ঝড়ের হাওয়া এসে রূপনগরের যত বুগেনভিলিয়ার ডালপালাকে উতলা করে দিল। ওয়ার্কশপ থেকে নিজের বাংলোতে ফিরছেন অরুণ মজুমদার। সন্ধ্যা এখনো হয়নি, তবু নিয়োগীবাবুর বাড়ির বাইরের ঘরের আলো জ্বলছে, আর ঘরের দরজায় একটা রঙিন রেশমি কাপড়ের পর্দা খুশি পতাকার মতো ফুরফুর করে উঠছে। চমকে উঠলেন অরুণ মজুমদার। ঘরের ভেতরে একটা চেয়ারের উপর চুপ করে বসে টেবিলের ফুলদানিটার দিকে তাকিয়ে রয়েছে কে? ও কি চন্দ্রা নিয়োগী? হতেই পারে না, অসম্ভব। নকল রূপমতী সাজতে পারে, ফ্যান্সি ড্রেসের আসরে দাঁড়িয়ে নকল রূপসী বোনা দিয়ে চমৎকার ছলনা জাগিয়ে তুলতে পারে, সে মেয়ে এরকমের সাদা সিধা সাজে এমন গরবিনীর মতো বসে আছে কেন? কিন্তু বুঝতে অসুবিধা নেই, সত্যি সে চন্দ্রা নিয়োগী। ঘাড়ের উপর রুক্ষ চুলের রাশ এলিয়ে দিয়েছে, কুমকুমের একটা টিপ পড়েছে, শাড়িটা রঙিন নয়, গায়ের জামাটাও একেবারে ধপধপে সাদা, আর চিকচিক করছে কালো চোখ দুটো। কি ভয়ানক ফ্যান্সি সাজ! বুঝতে পারে না অরুণ মজুমদার। বুকের ভেতরটা কেন দুরু দুরু করছে। চন্দ্রা নিয়োগীকে আজ এত অদ্ভুত রকমের সুন্দর আর অদ্ভুত রকমের নিষ্ঠুর মনে হচ্ছে কেন? কোথা থেকে ছুটে এসে অরুণ মজুমদারের দিকে তাকিয়ে আর দুহাত দিয়ে মুখ চেপে হাসতে থাকে গীতা খোসলা। অরুণ মজুমদার বলেন, কি হলো, হাসছো কেন গীতা? গীতা বলেন, কি দেখছেন? অরুণ, মিস নিয়োগী বসে রয়েছেন বলে মনে হচ্ছে। গীতা, হ্যাঁ, কিন্তু। অরুণ মজুমদার, কি? গীতা, ফ্যান্সি ড্রেস নয়। অরুণ মজুমদার হাসতে চেষ্টা করেন, তবে কি? গীতা, কলকাতা থেকে দুজন বাঙালি বাবু এসেছেন, রেস্ট হাউসে আছেন। কেন? চন্দ্রাদিকে দেখতে এসেছেন। কেন? চন্দ্রাদির বিয়ের কথা চলছে। কেন? অরুণ মজুমদারের প্রশ্নটা যেন নিদারুণ একটা শূন্যতার আর্তনাদ হয়ে বেজে ওঠে। গীতা বলে, আপনি কেমন করে বলি, আপনি বুঝে দেখুন। অরুণ মজুমদারের নিঃশ্বাসের বাতাসও যেন জ্বলতে শুরু করেছে। গীতা খোসলাকেই ধমক দিয়ে চেঁচিয়ে ওঠেন অরুণ মজুমদার, কি ভেবেছেন তোমার কি চন্দ্রাদি?
উনি সত্যি একটি রূপবতী? গীতা বলেন। সে কথা চন্দ্রাদিকে জিজ্ঞেস করুন না কেন? নিশ্চয় জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করবার অধিকার আমার আছে। বলতে বলতে এগিয়ে যান। নিয়োগীবাবুর বাড়ির বারান্দায় সেই বুগেনভেলিয়ার ছায়া পার হয়ে একেবারে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তারপর সত্যি একেবারে চেঁচিয়ে ডাক দিয়ে কথা বলে ফেলেন অরুণ মজুমদার। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বলে তুমিও আমাকে ভুল বুঝলে কেন? চন্দ্রা মাথা হেঁট করে হাসে। না, ভুল বুঝিনি। অরুণ মজুমদার, তবে এই যে শুনলাম কলকাতা থেকে ভদ্রলোকেরা এসেছেন, রেস্ট হাউসে আছেন, তোমাকে ওরা দেখবে। চমকে ওঠে চন্দ্রা। কে বললে? গীতা। তবে গীতাকেই জিজ্ঞেস করুন কেন এরকম একটা অদ্ভুত মিথ্যা কথা বলল। কিন্তু কোথায় গীতা? গীতা তখন সার্ভেয়ার বিজয় নিগমের বাংলোর বারান্দায় দাঁড়িয়ে অহল্যার সঙ্গে গল্প করছে আর মুখ টিপে হাসছে। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি সুবোধ ঘোষের লেখা রূপনগর। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন।